সামগ্রিকভাবে ভারত রাষ্ট্রকে যারা পরিচালনা করছে তারা না ভারতের জনগণের পক্ষে, না তাদের প্রতিবেশী জনগণের পক্ষে। তারা একটা স্বার্থবাদী শ্রেণী। তারা নানা রকমের ব্যবসায়িক গ্রুপ, নানা রকমের ক্ষমতা কেন্দ্রিক গ্রুপকে এবং সমর্থন জানাতে চাই। এবং তারা আরও স্পষ্ট করে যদি বলেন, ভারত রাষ্ট্রকে টিকা রাখার জন্য তারা সকল প্রকার ইস্যুসকে, সকল প্রকার চিন্তাকে পাশ কাটিয়ে তারা আসলে হিন্দুত্ববাদকে প্রমোট করার চেষ্টা করছে। তারা মনে করছে যে এই হিন্দুত্ববাদী ভারতকে, অখণ্ড ভারতকে টিকায় রাখার একমাত্র মূলমন্ত্র হবে, যার ফলে তারা হিন্দু ধর্মের বাইরের অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন করছে। বিশেষ করে মুসলমানদের উপরে তারা অবর্ণনীয় নির্যাতন করছে। হঠাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাহিদ ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেখানে আপনাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াও ছিলেন। সার্বিক এই বিষয়ে যদি ব্যাখ্যা দিতেন। আচ্ছা, নির্দিষ্ট করে যদি বলি, আসলে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর উনি গতকালকে আমাদের পার্টি অফিসে এসে আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, সেখানে আমাদের আন্তর্জাতিক সেলের আলাউদ্দিন মোহাম্মদ, মুনিরা শারমিন, এনারা ছিলেন। তো আপনি যে কথাটা বলেন, এটা আসলে পাওয়া যায় ইউএস এম্বাসি ঢাকার যে ফেসবুক পেজে। তারা এই সাক্ষাতের একটা ছবি পোস্ট করেছে এবং সেখানে ক্যাপশন দিয়েছে। সেই ক্যাপশন তারা মেনশন করেছে যে আসলে বাণিজ্যিক চুক্তি কিংবা ভবিষ্যতের প্রসপেক্টিভ ট্রেড নিয়ে তারা যে একটা পোস্ট করেছে, যে আমাদের দেশের সম্ভাব্য বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে। সেখানে তারা নাহিদ ইসলামকে ধন্যবাদ দিয়েছে। এইটা আসলে আমি মনে করি যে একটা কূটনৈতিক সাক্ষাতের খুবই কূটনৈতিক অবস্থান এবং খুবই ফর্মাল একটা ধন্যবাদ জানানোর ব্যাপার। আর আপনি যদি একই সাথে এই নির্দিষ্ট করে মার্কিন বাংলাদেশের যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলাপ বলেন, মিটিং শেষে আমাদের একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটার ব্যাখ্যাও দিয়েছেন যে আমরা আসলে এই চুক্তিটাকে গভীরভাবে পর্যালোচনা করে আমাদের অবস্থান জানাবো। তার মানে আমরা এই বিষয়ে ইউএসকে কোনো বিশেষ বার্তা দেওয়া কিংবা আমাদের কমফোর্ট জোনের কথা বলা কিংবা আমাদের ডিসকমফোর্ট এই জায়গা থেকে আমরা অবস্থানটা নেই নাই। এটার ব্যাপারেও আপনারা জানেন যে এই চুক্তিটা হয়েছিল আমাদের বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষের দিকে, এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে খুব নির্দিষ্ট করে বলেছে দুইটা রাজনৈতিক দলের কথা, যে বর্তমান সরকার দল বিএনপি এবং জামায়াত ইসলামের সাথে আলোচনার ভিত্তিতে তারা এই চুক্তি সম্পাদন করেছে। সেখানে কিন্তু এনসিপি এটার পার্ট ছিল না, এই আলাপটা তাদের বক্তব্য থেকে আসে নাই। তার মানে এখন যদি নতুন করে এই চুক্তির ব্যাপারে কোনো পরিশীলিত কিংবা নতুন করে কোনো ইম্প্রোভাইজ করার প্রয়োজন হয়, আমাদের পলিসিগত অবস্থান কিন্তু আমাদের দেশের রাজনৈতিক অবস্থান বা বাণিজ্যিক অবস্থান থেকে, সেটা আসলে সরকারকে নিতে হবে। সরকার দায়িত্ব নিয়ে এই চুক্তি পর্যালোচনা করে একটা ভূমিকা নেবে, এটা আমরা প্রত্যাশা করি। এই চুক্তি নিয়ে অনেক পক্ষে বিপক্ষে নানা রকমের মতামত এসেছে। আমরা মনে করি যে আমাদের সকলের প্রতিনিধিত্বের জায়গা থেকে সরকার এখানে একটা ভূমিকা নিক। আমরা এটার বিরোধিতা কিংবা এটার পক্ষে কোনো অবস্থানটা আমরা জিনিস জায়গাতে ক্লিয়ার করি নাই। সো এখানে যেইটা নিয়ে আমাদের দেখছি, আমরা নানা রকমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চুক্তির ব্যাপারে অনেকেই মন্তব্য করছে যে এনসিপি মার্কিন দালালি শুরু করেছে। এই ব্যাপারটা আসলে কূটনৈতিক সৌজন্যতা ব্যাপার যদি কারো বোধগম্য থাকে, তার নিজের বোঝার জায়গা থাকে, তাহলে এটা নিয়ে সে মন্তব্য করতো না। যেই শব্দটা নিয়ে ওদের ফেসবুক পোস্টের যে বাক্য নিয়ে আলাপ করছে, আমি মনে করি এটা কূটনৈতিক সৌজন্যতার অংশ। আসলে সেখানে কি ঘটতে যাচ্ছে? এখানে কি বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান হতে যাচ্ছে? আসলে ভারতের সাম্প্রতিককালে যে ঘটনাটা, ওদের মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস এবং এই ফাঁস নিয়ে প্রথমত তরুণদের বিক্ষোভ, পরবর্তীতে এই পরীক্ষা বাতিল, নতুন করে পুনঃপরীক্ষা হয়েছে। কিন্তু এই মাঝখানে আমরা যতটুকু পত্রপত্রিকার মধ্যে জেনেছি, 12 জন তরুণ আত্মহত্যা করে জীবন দিয়েছে। আমরা নিঃসন্দেহে মনে করি এটা একটা গ্রেট লস। 12 জন স্টুডেন্ট যারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল। তো এই যে ভারত একটা রাষ্ট্র, আমি যদি ভারত রাষ্ট্রের কথা বলি, ভারত রাষ্ট্র আসলে সেই উপনিবেশিকের যে ধারাবাহিকতা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা যদি বিবেচনা করি, এখানকার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কারণ আমরা ভারত পাকিস্তান যখন আলাদা হয়েছে, তখনও ব্রিটিশদের রেখে যাওয়া সেই রাষ্ট্র ব্যবস্থা নিয়েই আলাদা হয়েছে। পাকিস্তান রাষ্ট্রও সেই ধারাবাহিকতাই একটা স্বৈরাচারী রাষ্ট্র ছিল। ইন্ডিয়া রাষ্ট্রও সেই স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে আছে। বাংলাদেশও সেই অবস্থার মধ্যে আছে। আমরা পদ্ধতিগত জায়গা থেকে, ব্যবস্থাগত জায়গা থেকে নিজেদের পরিবর্তন ঘটাতে পারি নাই, কিংবা সেই উপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে আমাদের নিজেদের উত্তরণ ঘটাতে পারি নাই। যার ফলে বাংলাদেশে যে ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল জুলাইয়ে, কিংবা পূর্ব 90-এ, কিংবা 2018-তে কোটা সংস্কারের মধ্যে দিয়েও কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে দিয়েও আমাদের তরুণরা কিন্তু এই প্রতিবাদ জানায় আসছে। তো
তো নানাভাবে আমাদের আন্দোলন সংগ্রামে মাঝে মাঝে প্রায় যে তরুণরা যে সামনে সামনে এসে জীবন দেয়, রক্ত দেয়, পরিবর্তনের জন্য লড়াই করে, আমরা ভারতে ওটা দেখে আসতেছি। এবং আমি বলব যে আমরা গত 24শে জুলাই, এটা 26শে জুলাই, ঘটনার প্রায় একই রকম, চরিত্র একই রকম, এবং দাবির জায়গাগুলোও প্রায় একই রকম। এই দাবির জায়গা একই রকম হওয়ার জন্য আমি একদমই নির্দিষ্ট করে বলবো যে আমি বললাম যে আমরা আসলে মূল যে জায়গাটা, যেখান থেকে স্বৈরাচার উৎপাদন হয়, যেখান থেকে রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের উপরে জুলুম নিপীড়ন চালায়, সেই রাষ্ট্রযন্ত্রের চরিত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোনোটাই আলাদা না। যার ফলে এখন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমরা মনে করি তরুণরা যেই অবস্থান নিয়েছে, আমি গতকালকে বা গত পরশু দিনই একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছিলাম, এটা নিয়ে দেখলাম আমাদের কিছু জায়গা অন্যান্য জায়গাতেও প্রচারিত হয়েছে, যে আসলে শুধু ভারত দক্ষিণ এশিয়া না, সারা পৃথিবীর রাজনৈতিক নেতাদেরকেই তরুণদের কণ্ঠস্বরকে প্রতিপক্ষ ভাবা যাবে না, বরং তরুণদের এই কণ্ঠস্বরকে তারা ভবিষ্যতের বার্তা হিসাবে নিতে হবে। তাহলে আসলে পরিবর্তনটাকে বুঝতে পারা যাবে, ধরতে পারা যাবে। কারণ আমাদের এই তরুণরাই আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব, ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবীকে কোথায় নিয়ে যাবে তারাই নির্ধারণ করতে পারবে। সো আজকে ভারতে যেটা হচ্ছে, আমি মনে করি যে এই আন্দোলনে মোদী সরকার শুরু থেকেই ভারতের জনগণের সাথেও ন্যায় বিচার করে নাই। প্রতিবেশী হিসাবে বাংলাদেশের প্রতিও তাদের যে অবস্থান ছিল সেটা তো আরও ব্রুটাল ছিল। সেখানে তাদের একটা অ্যাগ্রাসন আমরা দেখেছি, আগ্রাসী মনোভাব দেখেছি। সামগ্রিকভাবে ভারত রাষ্ট্রকে যারা পরিচালনা করছে, তারা না ভারতের জনগণের পক্ষে, না তাদের প্রতিবেশীর জনগণের পক্ষে। তারা একটা স্বার্থবাদী শ্রেণী। তারা নানা রকমের ব্যবসায়িক গ্রুপ, নানা রকমের ক্ষমতা কেন্দ্রিক গ্রুপকে সমর্থন জানাতে চাই। এবং তারা আরও স্পষ্ট করে যদি বলেন, ভারত রাষ্ট্রকে টিকা রাখার জন্য তারা সকল প্রকার ইস্যুসকে, সকল প্রকার চিন্তাকে পাশ কাটিয়ে তারা আসলে হিন্দুত্ববাদকে প্রমোট করার চেষ্টা করছে। তারা মনে করছে যে এই হিন্দুত্ববাদী ভারতকে, অখণ্ড ভারতকে টিকায় রাখার একমাত্র মূল মন্ত্র হবে। যার ফলে তারা হিন্দু ধর্মের বাইরের অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন করছে, বিশেষ করে মুসলমানদের উপরে তারা অবর্ণনীয় নির্যাতন করছে। আজকেও একটা তথ্য পাইলাম যে পশ্চিমবঙ্গে যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের 70% মুসলিম, তারা মুসলিম জনগোষ্ঠীর উপরেও এই হিন্দুত্ববাদী আগ্রাসন চালিয়ে দিচ্ছে। সামগ্রিকভাবে তার নাগরিকের মর্যাদা বলেন, সম্মান বলেন, অধিকার বলেন, এটার প্রতি সে দায়িত্বশীল না। এবং তরুণদের সাথে তো তারা ক্রমাগত সেখানে, ভারতের কথা যদি চিন্তা করে দেখেন, সেখানে মুদ্রাস্ফীতি আছে, বেকারত্ব আছে, মানুষের স্বাভাবিক নাগরিক অধিকারের জায়গায় তারা অনেক পিছিয়ে আছে। আমি বলব বাংলাদেশ থেকেও অনেক পিছিয়ে আছে। সেখানে তরুণরা তো পৃথিবীকে দেখছে, তাদের সামনে গোটা পৃথিবী উন্মুক্ত। সেই পৃথিবীকে তারা যখন ধারণ করতে চায়, তখন ভারতের এই কর্তৃত্ববাদী শাসন, হিন্দুত্ববাদী শাসকরা আসলে তাদের পারপাস সার্ভ করতেছে না। আজকে যে দিল্লি রাস্তার তরুণদের বক্তব্য শোনেন, তারা কিন্তু কেউ হিন্দু, কেউ মুসলমান না, তারা সবাই ভারতীয় নাগরিক হিসাবে তাদের মাঠে আন্দোলনের কথা বলছে, সবার অধিকারের কথা বলছে। তারা বলছে না যে আমরা হিন্দুদের অধিকারের কথা বলতেছি। সেখানে মুসলমানরা আছে, শিখরা আছে, তারপরে আপনি যদি চিন্তা করে দেখেন বয়স্করাও ওখানে যুক্ত হয়েছে। আমি সোনম ওয়াংচুকে ধন্যবাদ জানাই যে উনি আসলে তরুণদের পক্ষে মাঠে নেমেছেন। আজকে ওনার জীবনটা প্রায় একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে যে ভারতের শাসকরা। আমি চাই দ্রুত ওনার শারীরিক অবস্থার উন্নতি হোক। ওনাকে আমি আসলে বাংলাদেশ থেকে আহ্বান করব না যে আপনি আপনার অনশন ভাঙেন। আমি মনে করি যে ভারতের রাষ্ট্রকে আহ্বান জানাবো যে আপনারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেন এবং ওয়াংচুর অনশন ভাঙার ব্যবস্থা করেন। ওনাকে আমি অনুরোধ করতে চাই না। আমি মনে করি উনি সঠিক পথে আছে, ভারত রাষ্ট্র। আসলে অভ্যুত্থানের ব্যাপারটা তো বলবো যে এটা একটা ভিন্ন বাস্তবতা। অভ্যুত্থান পরিকল্পনা করে, চিন্তা করে করা যায় না। অভ্যুত্থান মানুষের হয়ে যায়। হ্যাঁ, অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে পারে রাজনৈতিক সংগঠন, চিন্তা, মানুষ অভ্যুত্থান নিয়ে স্বপ্ন দেখতে পারে, কিন্তু অভ্যুত্থান তখনই ঘটে যখন সাধারণ মানুষ সেটাকে চাওয়া পাওয়াকে ধারণ করে। তো আমি এই কয়েকদিন থেকে গভীরভাবে ইন্ডিয়ার এই অ্যাক্টিভিটিসগুলো ফলো করছি। মানুষের যে সাড়া আমি দেখছি সেখানে, তো নিঃসন্দেহে এটা অভ্যুত্থানের অনেক সিমটমস সেখানে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের অনেক সিমটমসের সাথে তাদের অনেক কিছু মিল পাচ্ছি আমি। কিন্তু ওইখানে একটা জায়গা আমি মনে করি যে একটু ভিন্ন অবস্থান ঘটেছে। বিশেষ করে আপনি যদি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে একটু চিন্তা করে দেখেন, সেইখানে রাজনৈতিক দল হিসেবে আমি ব্যক্তিগতভাবেও একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল ছিলাম।
তখন রাজনৈতিক দলের ব্যানারের বাইরে এসে আমরা ছাত্রদের আন্দোলনকে ছাত্রদের নেতৃত্বে আমরা নিজেরাও মাঠে নামছি। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সমস্ত নেতারা এই আন্দোলনে সংগতি জানায়, ইভেন মমতা ব্যানার্জিকেও দেখলাম। তো ওনারা যেভাবে মাঠে নামছে তাতে এটা একটা বিরোধী দলীয় আন্দোলন হিসাবে মানুষের কাছে আইডেন্টিফাইড হতে পারে, যার ফলে মানুষ স্বতঃস্ফূর্ততার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবে কিনা এটা নেওয়ার সন্দেহ আছে। আমি মনে করি যে নিঃসন্দেহে বিরোধী দলের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ, কারণ জনগণের পক্ষের যে সকল দাবি থাকবে বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল অবশ্যই যারা জনগণকে ওন করে তারা সমর্থন জানাবে, এটা ঠিক আছে। কিন্তু আমি বলবো সামগ্রিকভাবে ভারত উপমহাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশার জায়গা থেকে, জনগণকে ধারণ করার জায়গা থেকে কিছুটা পিছিয়ে আছে। জনগণের আস্থার জায়গায় অনেকেই নাই। বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোর উপর মানুষ আস্থা রাখে নাই বলেই আমরা ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান সংগঠিত করে জয়লাভ করেছি বা বিজয় অর্জন করেছিলাম। ভারতে এই জায়গাটায় প্রথমেই বিরোধী দল সরাসরি মাঠে নামার ফলে এইটাকে ডাইভার্ট করবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু মানুষের প্রত্যাশার জায়গায়, মানুষের অংশগ্রহণের বক্তব্যের জায়গাতে গণঅভ্যুত্থানের সকল এলিমেন্টস সেখানে বিরাজ করছে।